মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ ভোটের আগে জেতার বিষয়ে যেমন আশাবাদী তেমনই আত্মবিশ্বাসী তিনি। তা বলে প্রচারকে হালকাভাবে দেখছেন না শামীম। আগামী 5 বছর মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন শামীম আহমেদ। বলছেন রেকর্ড ভোটে জিতবেন তিনি। দুয়ারে ভোট, এবারকার ভোটে সমস্ত রাজনৈতিক দল যে যার নিজের মতো করে চমক দেওয়ার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেসের চমক কি বলুন তো? তৃণমূল কংগ্রেস 103 জন নতুন মুখকে নিয়ে এসছে। সেরকমই এক নতুন ইয়াং একদম প্রার্থীর সামনে আমি বসে রয়েছি। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র শামীম আহমেদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শামীম নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। শামীম, যতক্ষণ আমি দেখলাম ততক্ষণ পর্যন্ত দেখেছি সবসময় হাসছেন, সবার সঙ্গে কথা বলছেন এবং ভোটের প্রচারে চূড়ান্ত ব্যস্ত সকাল থেকে রাত। সে কারণে কি রাত বিরতি ইন্টারভিউ দিতে হচ্ছে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সকাল থেকে তো প্রচার শুরু হচ্ছে, দুপুরবেলা হয়তো লাঞ্চ করছি কোনো কর্মী সমর্থকের বাড়িতে বা আমাদের কোনো প্রধান বা কোনো দলীয় কর্মী বা আমার অফিসে করে নিচ্ছি কোনো দিন। তো তারপরে আবার সেকেন্ড হাফের প্রচার শুরু হচ্ছে। তারপরে সন্ধ্যার পরে আবার আমাদের বিভিন্ন অঞ্চলের যারা দলীয় পদাধিকারী আছে তাদের সাথেও মিটিং করতে হচ্ছে। এই করতে করতে রাত 12টা-1টা পর্যন্ত বেজে যাচ্ছে। তারপরে মাঝরাতে ইন্টারভিউ। আচ্ছা, একটা কথা, মানে শামীম আহমেদ খুব একটা পরিচিত মুখ ছিলেন না, খুব যে সবাই নাম জানেন তেমনটাও নয়। সেই শামীম আহমেদের এভাবে উত্থান কিভাবে হলো? না, অ্যাকচুয়ালি আমি 2023 সালে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার হই। 2023 সালের পঞ্চায়েত ভোটের পরে আমি লোকসভা ভোট করাই 2024 সালে। তারপরে আর কি এবারে আর কি আমাকে ঠিক ভোটের 3 মাস আগে আর কি ডায়মন্ড হারবার, মহেশতলা এবং মগরাহাট পশ্চিমের কোঅর্ডিনেটর করা হয়। তো তারপরে যেদিন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো দেখলাম মগরাহাট পশ্চিমের ক্যান্ডিডেট করেছে। মানে আগে থেকে জানতেন কি? না, কোনো রকম আন্দাজ ছিল কি? না, আমি ভাবিও নি যে আমাকে ক্যান্ডিডেট করা হবে, কারণ আমি সংগঠন দেখছিলাম সেখান থেকে ক্যান্ডিডেট করেছে। এটা পুরোটাই আমার আইডল, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন শুনলেন নামটা আপনার কি মনে হলো? প্রথম ফিলিংস কি হলো? না, একটা খুব ভালো লাগা যে এইবারে আর কি ডাইরেক্ট, এর আগে তো আমি কোনো রকম ইলেকশন বা ভোটে কোনো রকম কোনো জায়গায় আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। যুব করার পর ডিরেক্টলি পরিষদীয় রাজনীতি, এতটা উত্থান। হ্যাঁ, একদমই তাই। তো সেই জন্য একটা আলাদা ভালো লাগা বা আলাদা একটা অনুভূতি ছিল। আর এই যে আপনি বললেন 3টে জায়গার আপনি অবজারভার, কোঅর্ডিনেটর, তো তাহলে হাতের তালুর মতো সবকিছু চেনেন, নারী নক্ষত্র, এই 3টে জায়গার, আপনার নিজের জায়গারও? হ্যাঁ, একদম, মানে এই 3টে জায়গারই আমার সব কিছু আর কি, টোটাল সংগঠন থেকে আরম্ভ করে বুথ লেভেল সংগঠন থেকে আরম্ভ করে যারা আমাদের পোর্টফোলিও হোল্ড করছে তাদের থেকে আরম্ভ করে সব কিছু করতে হয়। টোটাল এই 3টে বিধানসভার ইলেকশনের দায়িত্ব পুরো টোটালটাই আমার। তো আমার বিধানসভায় যেমন আমি নিজে প্রচার করছি, তেমনই মগরাহাট পশ্চিম ছাড়াও ডায়মন্ড হারবার এবং মহেশতলা বিধানসভায়ও আমাদের যারা প্রার্থী আছেন সুভাষিস দা এবং পান্নালাল দা, ওনাদের প্রচারেও যেতে হচ্ছে এবং ওনাদের সব কিছু ম্যানেজমেন্ট, টোটাল দেখভাল সব কিছুই করতে হচ্ছে। বড় চ্যালেঞ্জ হয়ে গেল কি, মানে এই সময়ের মধ্যে নিজেরটা দেখা অন্যেরটা দেখা একটা বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন? না, কারণ যখনই কোঅর্ডিনেটর করেছেন তখন 3টে বিধানসভারই করতে হতো, এটা আমি জানতাম এবং 3টে বিধানসভার ভোট আমাকেই করতে হবে সেটা আমাকে বলে দেওয়া হয়েছিল। তো এক্সট্রা শুধু যেটা যে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য আমাকে ডাইরেক্টলি আর কি প্রত্যেকদিন নিজের বিধানসভায় প্রচারটা করতে হচ্ছে, নাহলে এমনিতেও 3টে বিধানসভা হয়তো প্রচার করতে হচ্ছে। এখন মগরাহাট পশ্চিম একটু বেশি টাইম দিতে হচ্ছে। শুধু আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই ঘনিষ্ঠ, সে কারণে কি টিকিটটা পেলেন? না, এরকম ব্যাপার নয় যে আমি একাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। আমাদের ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে টোটাল যারা ব্লক লেভেল বা যারা বিধানসভা লেভেলে যারা নেতৃত্ব আছে সকলেই অভিষেকদার খুব ঘনিষ্ঠ এবং সকলের খোঁজখবর উনি নিজে রাখেন। এবং শুধু সেটা নয়, আরও বিস্তারিতভাবে বলতে গেলে ডায়মন্ড হারবারের প্রতিটা মানুষের খোঁজখবর উনি রাখার চেষ্টা করেন। কারণ আপনারা জানেন যে এক ডাকে অভিষেক একটা নাম্বার উনি আর কি সার্কুলেট করেছিলেন, সেখান থেকে যে কোনো মানুষ যে কোনো সমস্যার কথা ওনাকে জানাতে পারেন। তো এবং সেই সমস্যার কথা শুধু জেনে নয়, জানবার পরে উনি সমাধান করার উদ্যোগ নেন। তো সেই হিসেবে প্রত্যেকটা মানুষেরই খোঁজখবর রাখার চেষ্টা করেন। না, তার মধ্যে থেকে কাকে আমি টিকিট দেবো, কে আমার সব থেকে আস্থার ব্যক্তি, সেটা যে চোখে দেখেছেন সেই অঙ্কটা আমি জানতে চাইছি। কি ইকুয়েশনে? সেটার কারণ হচ্ছে না, এটা কোনো এর জন্য নয়, এটা হচ্ছে রেজাল্ট। কারণ হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার বিধানসভার ক্ষেত্রে আমরা 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটে আমার এখানে লিড ছিল হচ্ছে 16,997। আর আমি 2024 সালে 23 সালে দায়িত্ব নেওয়ার পরে 2024 সালে যখন লোকসভা ইলেকশন করাই তখন সেটা লিডটা বেড়ে হয়েছিল 1,04,000-এর উপরে। তো পারফরমেন্সই সব কিছু, দাদা ভালোবাসেন, সব কিছু করেন, কিন্তু দিনের শেষে তো পারফরমেন্স দেখবে, রেজাল্টটাই আসল। এই যে অনেকেই একটা কথা বলছেন যে গিয়াসউদ্দিন সাহেব তিনি কাজ করেছেন কিন্তু সেটা ওপর
মানুষের সেবা করতে গেলে যেটা দরকার হয়, বেসিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর অ্যাড্রেস তিনি করেননি। না, এবং সে কারণে কোথাও কি মানুষ একটা ক্ষিপ্ত, মানুষ চাইছিলেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, কিন্তু ব্যক্তিটা বদল হয়ে যাক। না, সেই কথাটা কি করতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, আমি তো প্রচারে গিয়েছি, এরকম কোনো কিছু দেখিনি যে মানুষ এরকম কোনো কিছু পায়নি, বা বেসিক যে সব নিডগুলো মানুষের সেগুলো গিয়াসদা চেষ্টা করেছেন গিয়াসদার মতো করার। যেমন যেখানে জলের সমস্যা আছে সেখানে আমাদের যেটা আর কি জল প্রকল্প আর কি, সেখানে প্রত্যেক বাড়িতে যাতে জল যায়, এখন পর্যন্ত কাজ চলছে আর কি অলরেডি, তো হয়তো পুরোটা কমপ্লিট হয়নি। যখন পুরোটা কমপ্লিট হবে তখন এটাই বেসিক প্রশ্ন, মানে 3টে টার্ম আপনারা থাকলেন, কাজ করলেন, কিন্তু এখনো কাজটা কমপ্লিট হলো না। না। এটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যে ডোঙারিয়া জল প্রকল্পের কাজ মথুরাপুর থেকে আরম্ভ করে আমাদের ডায়মন্ড হারবার থেকে ফলতা থেকে আরম্ভ করে সব জায়গায় এই জল প্রকল্পের কাজ চলছে, এবং পুরোটা এখনো পর্যন্ত কোনো জায়গায় কমপ্লিট হয়নি, কাজ চলছে, অনগোয়িং কাজ আছে। কারণ এতগুলো বিধানসভা পুরো কভার করা, এবং যেটা আরেকটা বড় সমস্যা হয়েছে, যেটা আর কি আপনারা জানেন যে বিজেপি সরকার তো মানে পশ্চিমবঙ্গবাসীকে হাতে মারার চেষ্টা করছে, তার জন্য যে জল জীবন মিশনের টাকা আর কি সেটাও বন্ধ করে দিয়েছে। তো যার জন্য আর কি কাজের একটু হয়তো হ্যাম্পার বা একটু লেট হচ্ছে। তো দিদি বলেছেন যেটা আর কি, যে আমরা জল জীবন মিশনের টাকা বন্ধ করলেও জলের প্রকল্পের কাজ চালু রাখবো এবং কাজগুলো কমপ্লিট করবো, হয়তো আরও 1 বছর 1.5 বছর লাগবে পুরো কাজ কমপ্লিট হতে। মানে একটা বিষয় বলুন, আপনি ভীষণ কনফিডেন্ট এবং আপনি আত্মবিশ্বাসী যে আপনি জিতবেন এবং মার্জিন আরও বাড়াবেন, কিন্তু কিসের জোরে, কি কি বিষয়, প্লাস পয়েন্টগুলো কি কি? হ্যাঁ, প্লাস পয়েন্ট বলতে আপনি যেটা বলছেন আর কি, এই যে ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এখন তো আমাদের 15 বছরের সরকারে থাকার পরে আর কি দিদি যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন এবং যেগুলো প্রকল্প নিয়েছেন, সেগুলো মাওরাট পশ্চিমের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার ছোঁয়া আছে, কেউ না কেউ সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তো সেই হিসেবে আমি যখন প্রচারে গিয়েছি, তো প্রচারে যাওয়ার পরে মানুষ রাস্তা প্রকল্প মানে আপনার কাছে কি ভাতা? যেগুলো দেখুন, ভাতা বললে সেটা তো বলবেন, কারণ হচ্ছে যেটা আর কি যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীটা তো আর ভাতা নয়। আচ্ছা, একটা কথা বলুন, এসআইআরটাকে আনতেই হচ্ছে, কারণ এসআইআর হচ্ছে কি এমন একটা জায়গা যেটা নিয়ে আপনাদের ভুরি ভুরি অভিযোগ। এসআইআর এর কাটাকুটিতে কোথাও কি শামীম আহমেদের কোনো রকম সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে? না, আমার কারণ এখানে 60-40 রেশিও মুসলিম হিন্দু। আমার যেটা হয়েছে আর কি, আমার বিধানসভার ক্ষেত্রে 12,478টা নাম এসআইআরে বাদ গিয়েছে, ডিলিট হয়েছে। তো ঠিক আছে, আমার বক্তব্য এটা নয়, কিন্তু আমার মানে ভোটে এফেক্ট কতটা পড়বে সেটা বড় কথা নয়। বড় কথা হলো যারা বৈধ ডকুমেন্টস আছে, হয়তো নামের ভুলের হয়তো সামান্য ভুল আছে স্পেলিংয়ে, সেখানে তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তারা এখানেই বেড়ে উঠেছে, এখানেই তাদের শিক্ষা লাভ, এখানেই বড় হয়েছে, তারপরেও তাদের মানে আজকের আর কি নাম ডিলিট হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে তারা মেন্টালি শকড, মানে আমার কাছে আসছে অনেকে যে দাদা আমাদের তো নাম বাদ চলে গেল, তাহলে আমাদের কি হবে। তো আমরা বলছি যে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমরা আইনি পথে লড়ছি, এবং যতক্ষণ একটা বৈধ ভোটার তার ভোটার লিস্টে নাম আসবে ততক্ষণ আমাদের এই লড়াই জারি থাকবে। তো আমরা প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক ক্যাম্প করেছি, এবং ক্যাম্পে তাদের যে নামগুলো আর কি ট্রাইব্যুনালের জন্য অনলাইন অ্যাপ্লাই করাচ্ছি, যাদের আধারের সঙ্গে। সেটা তো আপনারা চেষ্টা করছেন, করে যাচ্ছেন, কিন্তু ইতিমধ্যে যাদের নাম বাদ চলে গিয়েছে, আপনারাই অভিযোগ করছেন যে বেছে বেছে সংখ্যালঘুদের ভোট তারা যাতে না দিতে পারে সেই প্রচেষ্টা করা হচ্ছে। না, নাম যেটা বলছেন যেটা ঠিক, যে মুসলিম যে কমিউনিটির নাম বাদ গিয়েছে 12,470 বা যাই বাদ যাক না কেন, তার মধ্যে আপনি ধরুন 90% নাম সেরকমই বাদ গিয়েছে। কিন্তু তার জন্য যে আমার মানে ভোট ব্যাংকে প্রভাব পড়বে না। ভোট ব্যাংকে মিনস আর কি, আমি যেটা লাস্ট লোকসভা ভোটে আমাদের লিড ছিল হচ্ছে 58,000-এর মতো, আমি বলছি এবারে এটা 1 লাখের উপরে চলে যাবে। আচ্ছা, একটা কথা বলুন, চর্চা তো হচ্ছে মগরাহাট পশ্চিম নিয়ে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু আরও 2টো কেন্দ্র আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভবানীপুর, আরেকটা হচ্ছে নন্দীগ্রাম। ভবানীপুর নিয়ে আপনি কি মনে করছেন, কি হবে? কারণ শুভেন্দু অধিকারী বলেছেন 25,000 ভোটে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো সিটেই শুভেন্দু অধিকারী হারতে চলেছেন, আপনি দেখে নেবেন 4 তারিখ রেজাল্ট বেরোলে। একটা কথা বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন বিষয়টা আপনাকে ভালো লাগে, মানে আপনি তার থেকে শিক্ষা নিয়েছেন এবং সেটা অ্যাপ্লাই করছেন এবারের নির্বাচনে, কোনটা? অ্যাকচুয়ালি যেটা দাদা যেটা করেন আর কি, একদম লোয়ার লেভেলে নিচু স্তরে একটা মানুষের খোঁজখবর রাখা, মানুষের পাশে থাকা, তার জন্য চিন্তা ভাবনা করা, যে একটা প্রান্তিক এলাকার মানুষ, একটা গ্রামের মানুষ একটা পাড়াতে থাকে, তার কি সমস্যা, সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এই যে চিন্তা ভাবনা, এটা অন্য কোনো নেতৃত্বের মধ্যে বা নেতার মধ্যে আমি তো দেখিনি। একমাত্র আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দেখেছি, এবং সেটা নিয়ে উনি বিভিন্ন রকম কাজ করেছেন এর আগেও। কারণ আপনারা জানেন যে যখন একদম কোভিড পিরিয়ডে যখন মানুষ ঘরবন্দি, সেই সময় যারা বাইরে কাজ করতো লেবার শ্রেণীর মানুষ ছিল, তারা বাড়িতে ঘরবন্দি ছিল, তো সেই সময়
যারা ফোন করে খাবার চেয়েছেন তাদের জন্য কল্পতরুর মাধ্যমে বাড়ি বাড়িতে আমরা ভলেন্টিয়ার্স যারা ছিলাম আমরা ব্যবস্থা করে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি। তো এটা সারা ভারতবর্ষে আর কোথাও হয়নি, কেউ ভাবেও নি যে মানুষের জন্য এরকম বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া যায়। প্রায় 12 লক্ষের ওপর মানুষের আর কি খাবার পৌঁছে দেওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে। পরবর্তীকালে যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার যেসব মানুষজন পাচ্ছিল না, 60 বছরের উপরে বয়স হয়ে গিয়েছিল, তাদের জন্য শ্রদ্ধার্ঘ্য প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা করেছেন তাদের টাকা পাইয়ে দেওয়ার। পরবর্তীকালে তারা বার্ধক্য ভাতা বা আমাদের বিধবা ভাতাগুলো পাচ্ছেন আর কি। তো এছাড়াও জানেন যে এক ডাকে মানে সকলের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোন বিষয়টা আপনি নিচ্ছেন? দেখুন, নেত্রী তো সকলের জন্যে চিন্তা করেন এবং সকলের জন্যেই কাজ করেন। নেত্রী যেসব প্রকল্পগুলো নিয়েছেন মানুষের জন্য, মানুষের সুবিধার্থে, আজকের 60, 64 বা 70খানা যে প্রকল্প নিয়েছেন সেগুলো ট্রিমেন্ডাস। মানে সারা ভারতবর্ষের বুকে এতগুলো প্রকল্পে এতগুলো মানুষের, বিভিন্ন স্তরের মানুষ, শুধু মহিলা নয়, শুধু পুরুষ নয়, বিভিন্ন স্তরের বিভিন্ন যে অর্থসামাজিক যে কাঠামো আছে সেই অনুযায়ী যারা যারা আছে, যেমন মৎস্যজীবীদের জন্য যারা যে মাসে 3 মাস নদীতে যাওয়া বারণ থাকে বর্ষার সময়, সেই জন্য যারা মৎস্যজীবী যাদের কার্ড আছে তাদের আর কি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন যাতে তাদের ফ্যামিলিটা চলে। এই যে একদম নিচু স্তরের চিন্তা ভাবনা, যে একটা সাধারণ মানুষ যারা যে বিজনেসের সাথে যুক্ত তারা কিভাবে যদি সেই টাইমে না করতে পারে, তাদের যে হেল্প করার যে মানসিকতা, এটা তো অন্য কোনো সরকারের মধ্যে বা নেই, এটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। শামীম আহমেদের 3টে প্রতিশ্রুতি বিধায়ক হওয়ার আগে। হ্যাঁ, তো একটা ফার্স্ট আমরা 3টে না, আমি 10টা প্রতিশ্রুতি দিয়েছি অলরেডি মগরাহাট পশ্চিমের মানুষের। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সবথেকে হচ্ছে আমাদের উস্তি থেকে শিরাকোল হয়ে শেরপুর পর্যন্ত, শিরাকোল পর্যন্ত একটা খাল আছে, এই খালটা আর কি সংস্কার করার জন্য। কারণ হচ্ছে মগরাহাট পশ্চিম কৃষি প্রধান দেশ, এখানে জলের আর কি চাষের সময় সমস্যা হচ্ছে এই খালটা সংস্কার না হওয়ার জন্য। তো এটা অলরেডি আমি আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। জানাবার পরে দাদা আর কি ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে অলরেডি টেন্ডার প্রসেসে আছে। আফটার ইলেকশন আমি এই কাজটা শুরু করতে চাই। আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে উস্তি ব্রিজ। এই ব্রিজটার জন্য আর কি দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে। এই ব্রিজটার জন্য প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে আর কি, যেটা হয়তো 1 কিলোমিটার রাস্তা ছিল সেটা 10 কিলোমিটার ঘুরে এখন আসতে হচ্ছে মানুষজনকে। সেটা হ্যাঁ, উস্তি ব্রিজ করবো। এবং সেকেন্ডলি হচ্ছে গঙ্গাসাগর। আপনারা জানেন যে গঙ্গাসাগর যাওয়ার জন্য আর কি এই যে আমাদের উস্তি রোডটা আর কি ব্যবহার হয় এখন, এখান থেকে গঙ্গাসাগরে যায়। তো এখানে রাত্রে যখন ড্রাইভাররা আসেন বা যারা আমাদের গঙ্গাসাগর পুণ্যার্থীরা আসেন, তারা থাকার বা তাদের কোনো সেরকম ব্যবস্থা নেই আমাদের উস্তির উপরে আর কি, বা মগরাহাট পশ্চিমের উপরে আর কি। তো এটা আর কি তাদের একটা রেস্ট রুম হিসাবে আর কি, যাতে আর কি ব্যবস্থা করা যায় থাকার আর কি, যে গঙ্গাসাগরের যখন পুণ্যার্থীরা আসবে তারা অন্তত হোল্ড হিসেবে ওখানে হোল্ড করতে পারবে, সেরকম যদি কিছু আর কি করা যায়। শামীম, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনি দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।